আমরা গত ক্লাসে কোয়ালিটেটিভ রেসপন্স রিগ্রেশন মডেল এস্টিমেশনের জন্য আহ, আমরা দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। একটা ছিল লিনিয়ার প্রবাবিলিটি মডেল এবং তারপরে আমরা আলোচনা করেছি লজিক মডেল নিয়ে। লিনিয়ার লিনিয়ার প্রবাবিলিটি মডেলের কিছু সমস্যা থাকার কারণে তার পরিবর্তে আমরা বিশেষ করে যে প্রবাবিলিটি চেঞ্জ যে লিনিয়ারলি হয় সেটাকে বড় সমস্যা ছিল। প্রবাবিলিটির মান কখনো নেগেটিভ হয়ে যায়, কখনো একের বেশি হয়ে যায়। তো এই সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য আমরা লজিক মডেল এস্টিমেট করেছিলাম। লজিক মডেলের একটা বিকল্প আছে, যেটা অনেকটা লজিক মডেলের কাছাকাছি, তবে অল্টারনেটিভ একটা এক্সপ্লেনেশন আছে। সেই কারণে অনেক সময় লজিক মডেলের পরিবর্তে অন্য একটা মডেল ব্যবহার করা হয়। লজিক মডেলটা লজিক ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর এর বিকল্প যে মডেল যেটা আছে, যেটাকে আমরা প্রবিট মডেল বলি, সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর বেস করে গড়ে উঠেছে। লজিক মডেলটা লজিক ডিস্ট্রিবিউশনকে ফলো করে। এটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, লজিক ডিস্ট্রিবিউশনটা, যার একটা মিন এবং ভ্যারিয়েন্স আছে। আর নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে যে মডেলটা গড়ে উঠেছে সেটাকে বলি আমরা প্রবিট মডেল। এবং নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা জানি যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করা যায়। তো করা গেলে সেই ডিস্ট্রিবিউশনের একটা মিন থাকে, মিনটা হচ্ছে 0, ভ্যারিয়েন্সটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের। তো এই নর্মাল ডিস্ট্রিবিউশনের অ্যাসাম্পশনের উপর বেস করে আমরা প্রবিট মডেল থেকে আলোচনা করব। তবে লজিক মডেলে যে আমরা আলোচনা করেছিলাম, সেখানে যে আমাদের মডেলের এস্টিমেশন প্রসিজার, সেখানে আমরা প্রথমত আহ, যে আমাদের মডেলটাকে আমরা লিনিয়ার মডেলে ট্রান্সফর্ম করেছিলাম। ট্রান্সফর্ম করে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আমাদের যে রেসপন্ডেন্ট ভেরিয়েবল, সেটাকে আমরা ওয়াই থেকে, বা এই যে ডামি ভেরিয়েবল ডাইকোটোমাস যে ভেরিয়েবল ছিল 0, 1, সেখান থেকে কনভার্ট করে আমরা এটাকে লজিক নিয়ে এসেছিলাম। লজিক মানে হচ্ছে যে পি বের করেছিলাম প্রতিটা অবজারভেশনের জন্য, এবং 1 - p বের করেছিলাম। দুটো রেশিও নিয়েছিলাম, p/1 - p, এটাকে বলা হয় অড রেশিও। এই অড রেশিওকে আমরা লগ নিয়েছিলাম, লগ দিলে সেটাকে বলে লগ অফ অড রেশিও। এবং এই লগ অফ অড রেশিওটা একটা লিনিয়ার ফাংশন অফ দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, অর্থাৎ লগ অফ অড রেশিও ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স, যদি দুটো ভেরিয়েবল থাকে। এটা হচ্ছে আমাদের লজিক মডেল। আমরা তারপরে আমরা এস্টিমেট করি, আমরা লগ অফ অড রেশিওর যে ভ্যালুগুলো আছে, এস্টিমেটেড ভ্যালু, সেটাকে রিগ্রেস করি আমরা এক্স এর উপরে। রিগ্রেস করলে আলফা এবং বিটার মান পাই আমরা। এই আলফা বিটার মানকে আহ, আমরা কিভাবে ইন্টারপ্রেট করি আমরা। তো ইন্টারপ্রেটটা বিভিন্নভাবে করা যায়। এক নম্বর হচ্ছে যে যদি আমরা এক্স এর মান পরিবর্তন যদি হয়, তাহলে লগ অফ অড রেশিও কতটুকু পরিবর্তন হয়। এটা অতটা ইনটুইটিভ না, কারণ লগ অফ অড রেশিওটা কি জিনিস এটা মানুষের কাছে খুব একটা বোধগম্য মনে হবে না। এই জন্য আমরা অনেক সময় করি কি, যে কিভাবে সে আমরা এক্সপোনেনশিয়েশন করি আমরা। যদি পাওয়ার করা হয়, পাওয়ার করে লগটা থাকে না, তখন আমরা বলি অড রেশিও। বাম দিকে থাকে অড রেশিও, আর ডান দিকে থাকে কি পাওয়ার β1 + β2 xi, এবং অন্য ফর্মে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা আমরা যদি β2 যেটা আছে, কেমন, সেটার ইন্টারপ্রিটেশন কিভাবে দিতে পারি? ইন্টারপ্রিটেশন আমরা দুভাবে দিতে পারি। একটা হচ্ছে যে লগ অড রেশিও কতটুকু চেঞ্জ হবে, বিটা চেঞ্জ হলে। আরেকটা হতে পারে যে এই এক্স চেঞ্জ হলে। একটা হচ্ছে এক্স চেঞ্জ হলে লগ অফ অড রেশিওর পার্সেন্টেজ কতটুকু হবে। তো আমরা এই ইন্টারপ্রিটেশনটা মোর প্যারাটেবল বা মোর ইনটুইটিভ, এই জন্য আমরা সবসময় ইন্টারপ্রিটেশনটাকে গ্রহণ করে থাকি। তো এখানে আমরা বিটাটাকে ইন্টারপ্রিট করি এভাবে যে এক্স এক ইউনিট চেঞ্জ হলে যে লগ অফ অড, অর্থাৎ একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু বাড়বে ইন্টারভ্যাল, সেটা আমরা বের করি। তো বের করার জন্য কি করা হয়, যে কোএফিসিয়েন্ট যেটা আছে এক্স এর সাথে, যে কোএফিসিয়েন্ট ঢাল কোএফিসিয়েন্ট যেটা বলি আমরা, বা স্লোপ কোএফিসিয়েন্ট, তো এটাকে আমরা পাওয়ার করি। পাওয়ার দ্যাট কোএফিসিয়েন্ট, মনে করো কোএফিসিয়েন্ট হচ্ছে 0.78। তাহলে এটাকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, লগ লগ অড বা অড রেশিও যে পার্সেন্টেজ চেঞ্জ, সেই মাধ্যমে যদি ব্যাখ্যা করতে চাই আমরা, আমাদের কি করতে হবে, আমাদের যে এস্টিমেটেড কোএফিসিয়েন্ট বিটা, সেটাকে পাওয়ার রেজ করতে হবে। অর্থাৎ পাওয়ার 0.75 করে এখান থেকে এক বিয়োগ করতে হবে, -1 বিয়োগ করলে আমরা অর্থাৎ পাওয়ার বিটা বা β2 যদি স্লোপ যদি হয়ে থাকে, পাওয়ার β2 -1। এটা কি দেখে, এটা দেখে আমাদেরকে যে এক্স এর মান এক ইউনিট চেঞ্জ হলে অড রেশিও কতটুকু চেঞ্জ হবে। অড রেশিও মানে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা বাড়তেও পারে, কমতেও পারে। যদি একের বেশি হয় অড রেশিও বাড়বে, আর একের কম যদি হয় অড রেশিও কমবে।
এটা হলো আমাদের লজিক মডেলের ধারণা, লজিক মডেল। তো আমরা যে প্রফিট মডেল যেটা আলোচনা করব, সেই প্রফিট মডেলের যে ব্যাখ্যা বা বিশ্লেষণ সেটা একটু ভিন্ন হয়ে থাকে লজিক মডেলের তুলনায়। এখানে আমরা যেভাবে ব্যাখ্যা করি, এক ধরনের ইউটিলিটি অ্যানালাইসিস বলে থাকি বা লেটেন্ট ভেরিয়েবল অ্যানালাইসিস বলে। তো এগুলো বলা হয় যে আমরা বলেছি যে বাম দিকে যে ভেরিয়েবলটা আছে ওয়াই, সেটার মানটা ওয়ান হয় অথবা জিরো। ওয়ান হওয়ার অর্থ হচ্ছে যে হোম ওনারশিপ এক্সাম্পল দিয়েছিলাম, তার কনটেক্সটে ওয়াই ইকুয়াল টু ওয়ান হলে কোনো পরিবারের বাড়ি আছে, আর ওয়াই ইকুয়াল টু জিরো হলে কোনো পরিবারের বাড়ি নাই। এটা আমরা বুঝে থাকি। কেমন? এখানে এই জিনিসটাকে, যে কোন পরিবারের বাড়ি কখন কিনে, গিভেন ইনকাম, একটা পরিবার তখনই বাড়ি কিনবে যখন তার বাড়ি কেনার ইউটিলিটিটা যখন বেশি হবে অন্যদের তুলনায়, তখন সে বাড়ি কিনবে। যেমন, অর্থাৎ আমরা একটা এখানে ইউটিলিটি ভেরিয়েবল চিন্তা করে এক্সিস্ট করে বাম দিকে, যে ইউটিলিটি ভেরিয়েবলের উপরে হোম ওনারশিপ, বাড়ি কেনা বা না কেনা নির্ভর করে। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ওয়ান হবে না জিরো হবে, সেটা নির্ভর করে আরেকটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে বলছি আমরা কি, লেটেন্ট ভেরিয়েবল, যেটা দেখা যায় না, অবজার্ভ করা যায় না, রাইট? এখানে বলছি ইউটিলিটি ভেরিয়েবল বলছি এটাকে আমরা। কেমন? তো আমি যদি এই আনঅবজার্ভ ভেরিয়েবল যদি আই দিয়ে লিখি, আমি তো বলছি আই ওই মডেলে, যে মডেল যেটা, মডেলটা হচ্ছে আমাদের মূল মডেলটা হচ্ছে কি, ওয়াই যেটা এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই যে থাকবে গিভেন এক্স এর যে ভ্যালুগুলো আছে, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের লিনিয়ার যে মডেল, বিটা ওয়ান প্লাস এক্স বাই ডিস্ট্রিবিউশন ফর্ম। এখন আমরা এই গল্পটা বলছি যে বাড়ি ওয়াই ইকুয়াল টু ওয়ান হবে কখন, নির্ভর করে একটা ইন্ডেক্স আছে, আই বলছেন না, আই আই মানে আই তোমার দেখতে ইকুইটি ইন্ডেক্স, যে আনঅবজার্ভ ভেরিয়েবল আইটা বলছেন। অর্থাৎ বিটা ওয়ান প্লাস বিটা টু এক্স আই, এক্স এর মান নির্ভর করবে যে তার ইকুইটি, বা ইকুইটি আমরা এখানে আই দিয়ে দিচ্ছি, ইকুইটি কতটুকু হবে আই তোমার দেখতে। যদি ইকুইটি বেশি হয়, এটা একটা মডেল, এখানে একটা অ্যারো টার্ম আছে, অ্যারো টার্ম ডিস্ট্রিবিউট আবার, তো এটাও নরমালি ডিস্ট্রিবিউট, আইটা নরমালি ডিস্ট্রিবিউট। কেমন? তাহলে আমরা বলি যে আই একটা লেভেল আছে, মনে করো আই 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 কিন্তু অ্যারো টার্ম আছে, তো অ্যারো টার্ম নরমালি ডিস্ট্রিবিউটেড, আর আইটাও নরমালি ডিস্ট্রিবিউটেড। এটা হচ্ছে আই ডিস্ট্রিবিউশন, আই ডিস্ট্রিবিউশন বিভিন্ন মান, এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। তো আই একটা পার্টিকুলার ভ্যালু আছে যেগুলি থেকে আই স্টার করতে পারে। যদি আয়ের মান যদি এর চেয়ে বেশি হয়, আয়ের চেয়ে বেশি হয়, তাহলে যদি ব্যক্তি, অর্থাৎ যদি আয়ের মানটা যদি আয়ের চেয়ে যদি বেশি হয় বা সমান হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান ভৌমনস্যি। আর যদি আয়ের মান কম হয় আয়ের থেকে, তাহলে তার বাড়ি থাকতাম, বাড়ি মানটা জিরো হবে, ওয়াই জিরো হবে। তাহলে এটাকে তাহলে আমরা অন্য একটা অ্যাপ্রোচে আমরা এখানে অগ্রসর হচ্ছি উইথ মডেল। এখানে আমরা বলছি যে একজন ব্যক্তি বাড়ি মালিক হবে কিনা, ওয়াই ইকুয়াল টু ওয়ান হবে কিনা, সেটা নির্ভর করছে তার বাড়ি থেকে যে ইকুইটি পায় সেই ইকুইটির উপর নির্ভর করছে। বাড়ি থেকে কতটুকু ইকুইটি পায় সেটা নির্ভর করছে আমাদের ইনকাম কত, ওই ইনকামে বাড়ি কিনে তার ইকুইটি কত হবে সেটার উপর নির্ভর করছে। তাহলে আমরা বলছি যে যদি বাড়ি কেনার ইকুইটি যদি একটা পার্টিকুলার লেভেলের চেয়ে, এটাও আনঅবজার্ভ, এটাও দেখা যায় না, আইটা যখন দেখা যায় না, আইএসটা দেখা যায় না। কেমন? তাহলে আমরা বলছি যে এই আই ভেরিয়েবলটা, যে আইএসটা যদি বেশি হয় তাহলে তার বাড়ি থাকবে, কম হয় তাহলে তার বাড়ি থাকবে না। এটা আমরা এই অ্যাসাম্পশনটা আমরা ইম্পোজ করেছি, এবং আমরা আরো দিচ্ছি যে এই ভেরিয়েবল গুলো আই এবং আই আই স্টারটা এক এক ব্যক্তির জন্য এক এক রকম হয়, এক এক ব্যক্তি প্লাস পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। এবং আমরা ধরে নিচ্ছি যে এই আই এবং আই স্টার দুটোই নর্মালি ডিস্ট্রিবিউটেড, স্ট্যান্ডার্ড নর্মালি ডিস্ট্রিবিউটেড ধরে নিচ্ছি আমরা। কেমন? আচ্ছা, এই যে নর্মাল ডিস্ট্রিবিউটেড তার অর্থ হলো যে প্রবাবিলিটি অফ যে পিআই যে ওয়ান হবে, আমি করে লিখুন যে প্রবাবিলিটি হলো যে আই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু ওয়ান হবে গিভেন এক্স। এটা কত হবে? এটা ওয়ান হবে যদি প্রবাবিলিটি অফ আই স্টার
কাট অফ পয়েন্ট যেটা আছে এই মান যদি তুমি উল্টো দিকে যদি চিন্তা করো, যদি আই এর মানটা যদি আইএসটা যদি বেশি হয়, আই এর মানটা যদি আইএসটা যদি বেশি হয়, এটা লেস আইএসটা লেস তো আইটা বেশি, এটা যদি বেশি হয় তখন তার বাইরে হবে। তো আমরা বলছি যেহেতু এটা একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল আই স্টার এবং আই, সে কারণে আমরা প্রবাবিলিটি অফ জেড নিতে পারি। যে আইটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, তারপর জেড আই লিখতে পারি, জেড হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল। এবং এই যে আই, এটা কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে যে তার ইনকাম বিটা 1 প্লাস বিটা 2 xi এর উপর ডিপেন্ড করে। আই আই ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 xi। তাহলে জেড আই এর মান যে এই ভ্যালু থেকে যে কম হবে তার সম্ভাবনা কত, সেটার উপর নির্ভর করবে যে প্রবাবিলিটি কত হবে বেশি। এবং এই জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখে রাখি এটাকে, যে জেড আই এর মানটা যে আমি যদি জেড হিসেবে চিন্তা করি, বিটা 1 প্লাস বিটা 2 xi এর চেয়ে কম হবে, এগুলো চিন্তা করবো এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন বা জেড ডিস্ট্রিবিউশন জেড আই, জেড আই ভ্যালুটা যে এই পার্টিকুলার কোনো ভ্যালু হচ্ছে যে কম হবে, কেমন ওই পার্টিকুলার ভ্যালুটা হচ্ছে আমাদের বিটা 1 প্লাস বিটা 2 xi বা আই আই এটা হচ্ছে এই যে যেটা মানটা যে কম হবে, এই যে এই সম্ভাবনার যে পরিমাণ বা এরিয়া এই ডিস্ট্রিবিউশন থেকে আমরা সাধারণত এভাবে দেখি যে এফ এর মানে কি বলছে ডিস্ট্রিবিউশন এট পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে আমরা কিভাবে দেখছি বিটা 1 প্লাস বিটা 2 xi ধরে দিচ্ছি। এটা সামনে এই প্রবাবিলিটিটা এটাকে বলা হয় কিউমুলেটিভ প্রবাবিলিটি বলা হয়। এবং এটাকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে মানটা বের করা হয়। এই মানটা আমরা সাধারণত টেবিল থেকে বের করি, স্ট্যাটিস্টিক্স অ্যাপেন্ডিক্স টেবিলগুলো আছে, সেটা নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল, সেখান থেকে আমরা এই যে কোনো পার্টিকুলার ভ্যালুতে বা যে কোনো পার্টিকুলার ভ্যালু যে কম মান হবে তার সম্ভাবনা আমরা টেবিল থেকে বের করি। টেবিল থেকে বের করি। এবং আমাদের যে সিডিএফ ফাংশন যেটা এখানে, এটার এটার যে অ্যাকচুয়াল ফর্ম, এটা অ্যাকচুয়াল ফর্মটা একটু ক্লাটার, পার্টিকুলার আমরা ইচ্ছে করে লিখতে পারি 1/√2 বাই 1/√2 বাই 2 বাই বাই 1/√2 বাই ইন্টিগ্রেশন অফ এটা আমাদের মাইনাস ইনফিনিটি শুরু করে কখন এই পর্যন্ত, এটা আই আই পর্যন্ত, আই আই বা বিটা 1 প্লাস বিটা 2 আই পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। কাকে ইন্টিগ্রেট করতে হবে? যে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন যে ফর্মুলা সেটা হলো ই পাওয়ার মাইনাস জেড আই বাই 2 ইন্টু ডিজেড, এর সাথে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। বেঁচে বলে যেটা জায়গায় আমরা বিটা 1 প্লাস বিটা 2 xi লিখতে পারি। এটা হচ্ছে বলে নরমাল ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এই যে মানটা, এই মানটা এই ফর্মুলা থেকে বের করতে পারি, কিন্তু আমরা সাধারণত এই ফর্মুলা থেকে বের করি না, আমরা এটা স্ট্যাটিস্টিক্স বইয়ের যে অ্যাপেন্ডিক্স আছে সেই অ্যাপেন্ডিক্সে মানগুলো দেওয়া আছে বিভিন্ন লেভেলে, কিউবিক ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা কত সেটা আমরা সেখান থেকে জানতে পারি। এবং এটা হচ্ছে যে ওটাকে মানে পিডিএফ বলে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, ডেনসিটি ফাংশন, পিডিএফ পিডিএফ ফাইল না, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করি, হবে ইন্টিগ্রেট করলে তখন একটা এই রেখাটা এরকম থাকে না, 0 থেকে 1 রেঞ্জে 0 থেকে 1 মাইনাস ইনফিনিটি শুরু হয়, এটা 5 যে ক্রস করে যেমন 5 তারপর সেটা এটাকে বলা হয়, এটাকে সিডিএফ বলা হয়। এটা যে হাইট মনে করো আই আই আই, কেমন আই আই ইকুয়াল টু কত বিটা 1 প্লাস বিটা 2 xi, এখানে যে হাইট, সে হাইট এর এগেইনস্ট যে এটা হচ্ছে প্রবাবিলিটি, এই আই আই মানে প্রবাবিলিটি কত সেটা আমি জানি। অনেক সময় আমরা প্রবাবিলিটি থেকে আমরা এই মানটা বের করতে পারি, ইনভার্স ফাংশন নিয়ে। তাহলে এই যে মান প্রবাবিলিটি মান, যেটা প্রবাবিলিটি সমান কত, প্রবাবিলিটি হচ্ছে এই এফ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা হচ্ছে এফ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা যে ভ্যালু এই বিন্দুতে যে ভ্যালু, সেই ভ্যালুটাকে বলে আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে এফ এর মানটা বের করে আমরা। কেমন
আমরা ইচ্ছে করলে এই এখান থেকে যেমন আমরা পিআই বের করতে পারি দিক থেকে, ঠিক একইভাবে আমরা এই পিআই থেকেও এটা বের করতে পারি। যদি পিআই থেকে এটা বের করি তাহলে আমাদের উল্টো দিকে যেতে হবে। আমাদের কি করতে হয়, এই ডিস্ট্রিবিউশনটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করতে হয় কোন লেভেলে, আই লেভেলে। আমরা এটাকে ইনভার্স করি পিআই, পিআই কে যদি আমরা ইনভার্স করি তাহলে এই পিআই থেকে আমরা আই এর মানটা পেতে পারি, অথবা আই থেকে আমরা পি এর মান পেতে পারি। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আমরা আই থেকে পি এর মান পেতে পারি। আর এটা যদি রিভার্স করি, রিভার্স করলে আমরা এফ ইনভার্স পি আই থেকে আমরা কি করতে পারি, মানটা বের করতে পারি আমরা এখানে। কেমন? তো এই এই যে আমরা আই এবং পি এর কথা বললাম, এখান থেকে আমাদের যে আমাদের ফাংশন থেকে এস্টিমেট করতে হবে, আমাদেরকে ফাংশন থেকে বা আমাদের বিটা ওয়ান বিটা টুর মানগুলোকে বের করতে হবে কোভিড এস্টিমেট অনুযায়ী। বের করার জন্য আমাদের যা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আমাদের যে আই এর মানটা আমাদের জানতে হবে। আই এর মানটা, আই এর মানটা জানার জন্য আমরা যদি গ্রুপ ডেটা নিয়ে কাজ করি লজিক মডেলের মতো, প্রথমে আমাদের পিআইটা বের করতে হবে। পিআইটা কিভাবে বের করি, প্রত্যেকটা অবজারভেশনে স্মল এন আই যাতে বাড়ি আছে, আর টোটাল এন ক্যাপিটাল এন আই, টোটাল অবজারভেশনস ইন দ্যাট গ্রুপ, দুটো রেশিও থেকে আমরা কি পাই, পিআই পাই। কেমন? পিআই পাই। আমরা লজিক মডেলে যে প্রবাবিলিটি বের করেছিলাম, এখানে আমরা গ্রুপ ডেটার জন্য প্রতিটা ক্যাটাগরির জন্য প্রতিটা এক্স এর মানের জন্য আমরা পি এর মানটা বের করি। পি এর মানটা বের করার পরে আমরা যেখানে রিভার্স মেথড বললাম, পিআই থেকে আমরা কি আই এর মানটা বের করি। কেমন? আই এর মানটা এই কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশনের ইনভার্সটা নিয়ে আমরা এখান থেকে আই এর মানটা বের করি। তাহলে আমরা পি এর মান থেকে নরমাল ডিস্ট্রিবিউশন ব্যবহার করে আমরা আই এর মানটা পেতে পারি। কেমন? তো যদি আমরা প্রত্যেকটা গ্রুপে যদি আই এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের এই যে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেখানে আই আছে আনঅবজার্ভ, সেটা আমরা এস্টিমেট আমরা বের করতে পারি। যখন আমরা এস্টিমেটটা বের করতে পারবো, তখন আমাদের পক্ষে এই মডেলটাকে এস্টিমেট করা সহজ হয়। তখন আমরা কি করি, তখন আমরা এই আইটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরে আমরা এক্স যে আমাদের আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার সাপেক্ষে আমরা মডেলটাকে এস্টিমেট করি। আমরা এস্টিমেট করলে আমরা এই কোএফিসিয়েন্ট গুলো মান পাই, বিটা এবং যে কনস্ট্যান্ট এবং আমাদের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেই মানগুলো পাই। তো এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, আমি সংক্ষেপে বলি যে এখানে এই ইনভার্স মেথডটা ব্যবহার করে আমরা প্রত্যেকটা গ্রুপের ওর মধ্যে পিআইটা বের করলাম, প্রতিটা গ্রুপের গ্রুপ ডেটা জেনারেট পিআইটা বের করি। এস্টিমেটেড পিআই কত, এনআই বাই এনআই, কজনের বাড়ি আছে, টোটাল কজন আছে, পিআইটা বের করি। এখান থেকে আমরা আই এর মানটা বের করি, এস্টিমেটেড আই। কিভাবে বের করি এটা আমরা এই আমাদের যে নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশন আছে যেটা ইনভার্স করে এই পিআই এর এটার মানগুলো সেটা আমরা বের করি। সেটা পিআই এর জন্য ফর এক্সাম্পল পিআই যদি 0.20 হয়, এটাকে আমরা আমাদের যে নরমাল ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেখান থেকে এটাকে মান পাবো, কিন্তু পারে -0.84। এটা প্রতিটা এর জন্য আমরা যদি পি লিখে হয় 0.24, তাহলে আমরা সেটার জন্য একটা আই এর মান করতে হবে -0.70। এভাবে আমরা বাকি মানগুলো বের করবো। তারপর এটাকে আমরা ডিপেন্ডেন্ট হিসেবে ধরবো। আমাদের একটা এক্স এর একটা মান আছে, এক্স আই একটা মান আছে, এটা আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা এক্স এর মানগুলো ইনকাম দেবে, ইনকামগুলো আছে 10,000 20,000 ইত্যাদি 20,000 ইনকাম দেওয়া আছে। এবং আমরা কি করবো, এই এটাকে ডিপেন্ডেন্ট ধরে এটাকে ডিপেন্ডেন্ট ধরে আমরা রিগ্রেশন রান করলে আমরা বিটা ওয়ান এবং বিটা টু এস্টিমেট পেয়ে যাবো। এবং সেটা হবে কি প্রফিট এস্টিমেট জনসন পাবে। কেমন? তো প্রফিট এস্টিমেট যেটা পাবো, সেখানে আমরা অনেক সময় এটাকে দুভাবে কাজ করে থাকি। সেটা হচ্ছে যে আমরা যে আই এর মানটা পেলাম, আই এর মানটা কিছু নেগেটিভ মান আছে এখানে, আই এর মানটা। তো এই আই নেগেটিভ মানটা থেকে বাঁচার জন্য অনেক সময় আমরা কি করি, এখানে 0.05 যোগ করে দিই এখানে। কেমন? যোগ করে দিই, তখন এটাকে আমরা বলি প্রফিট বলি এটাকে আমরা। অর্থাৎ এখানে আই যেটা আছে একটা নাম আছে, আইটাকে আমরা নরমিট বলি। নরমিট, এটার সাথে যখন আমরা 0.5 যোগ করে দিই কমপ্লিট পজিটিভ করার জন্য, তখন সেটাকে বলা হয় প্রফিট প্রমাণ। আমরা প্রফিটের উপর এস্টিমেশনটা চালাতে পারি বিটা এস্টিমেট করার জন্য, কিংবা নরমিটের উপর আমরা এস্টিমেশনটা চালাতে পারি বিটা বিটা এস্টিমেট করার জন্য। দুভাবেই
এস্টিমেশন করা যায়। শুধু সামান্য একটু স্লোপ কোএফিসিয়েন্টটা পরিবর্তন হয় না, কিন্তু ইন্টারসেপ্ট কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা 0.5 সেটা বৃদ্ধি পেয়ে যায় দুদিকে। এছাড়া আর কোনো পরিবর্তন নাই। এই- তাহলে এই হলো আমাদের প্রফিট মডেল এস্টিমেশনের প্রক্রিয়া। আমরা ইচ্ছা করলে যে প্রফিট মডেল এস্টিমেশন করার পরে যে আমরা সিডিএফ অনুযায়ী প্রবাবিলিটি বের করতে পারি, বা আমরা এস্টিমেটেড প্রবাবিলিটি আমরা সেখান থেকে বের করতে পারি। এক্স এর বিভিন্ন মানের জন্য বিটা বিটা মান বসিয়ে আমরা এস্টিমেটেড প্রবাবিলিটি মানটা পেতে পারি, এবং প্রবাবিলিটি চেঞ্জ সেগুলো আমরা বের করতে পারি। আমাদের যে লজিক মডেল ছিল সেগুলোর মতো করে আমরা এখানে বের করতে পারি। এই হলো আমাদের প্রফিট মডেল এক্সটেনশন বা প্রফিট মডেলের মাধ্যমে কিভাবে আমরা এস্টিমেশন করতে পারি তার একটা ব্যাখ্যা। তো আমরা আজকে আর বেশি দূর অগ্রসর হবো না, আমরা এখানে আমাদের আলোচনা শেষ করবো।